হচ্ছে ভিকি কৌশল খুব তাড়াতাড়ি সেক্স করে দিয়ে খুশি, মানে আমি তো হিরো, কিন্তু সে বুঝতে পারছে না যে তা কিয়ারা আদবানিকে সে কিছুতেই সেই স্যাটিসফ্যাকশন দিতে পারছে না। তবু আমার শীঘ্র পতন হচ্ছে, তারা জানেও না শীঘ্র পতনটা এক্স্যাক্টলি যখন তার গার্লফ্রেন্ড সেক্স করতে গিয়ে বলেছে ও মা তোমার তো এটা খোলেই না, তখন আমার মনে হয়েছে যে আমার তো ফোর্স কিন্তু টাইট হয়ে বসে আছে, আমার তো গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে কেন, যে আমার ইনফেকশন হচ্ছে, আমার সেক্স করছে আর ইনফেকশন হয়ে যাচ্ছে। এমনি টানতে কোনো অসুবিধা হয় না, তুই যখন গার্লফ্রেন্ডের সাথে ভ্যাজাইনাল সেক্স করতে যাচ্ছি, যখন ভ্যাজাইনাল প্রবেশ করছি তখন অসাধারণ একটা ব্যথা হয়, টানতে পারি না, হঠাৎ নেমে যায়। ধরো আমার গার্লফ্রেন্ড বলছে ও মা সৌভিক তো ভালো ছিল, হ্যাঁ তুমি সৌভিক কথা ভাবলে কেন, কি করে জানতে, কিন্তু মাথায় আমার চলে এলো। কিন্তু এই জিনিসটা কিন্তু খুব প্লে করে। আমি তো একজন পেশেন্টকে পেয়েছিলাম, সে আর মানে 5টা খায়, 5টা না হলে হয় না, মানে 5টা ভায়াগ্রা খায়, ঠিক আছে সেক্স করার আগে, তারপরে বলে ডাক্তারবাবু আমার কিছু হচ্ছে না, আমায় বাঁচান। প্রচুর জায়গাতে এখনো সেক্স ট্যাবু। 2025 সালে এসেও 18 থেকে বা 15 থেকে বলা চলে ছেলে মেয়েরা 15 বছর থেকে আজকে জানতে পারে, কিন্তু সেক্স এডুকেশনের মাধ্যমে নয়। তারা সেক্সের সম্পর্কে বন্ধুদের সাথে জানতে পারে, মাস্টারবেশনের মতো হ্যাবিটের মধ্যে পড়ে, এবং আরও বিভিন্ন রকম বিষয়ে তারা 18 থেকে 22 অব্দি বা 15 থেকে 25 অব্দি তাদের কাছে সঠিক নলেজটা পৌঁছয় না। আজকে আমরা এই সেক্সুয়াল হেলথ নিয়ে কথা বলেছি। সেক্স এডুকেশনের অনেকগুলো পার্ট যেটা গভর্নমেন্ট বা স্কুলে কভার করা উচিত, যেগুলো জানানো উচিত, এবং 40 30 বা 50 মানুষের জন্য ফিমেল মাস্টারবেশন থেকে শুরু করে পিরিয়ড সেক্স থেকে শুরু করে মাস্টারবেশনের মতো ব্যাপার, এছাড়াও আমরা ভায়াগ্রা, টাডাফিল এইসব ওষুধ কতটা নেওয়া উচিত, এবং সেক্সের বিভিন্ন বিষয় যেগুলো আপনাদের কাছে প্রচুর প্রশ্ন হয়ে আছে, আপনারা কারো কাছে গিয়ে হয়তো বলতে পারেন না, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলেছি। দেখতে ভুলবেন না ডক্টর প্রবীর বসু, যিনি একজন অ্যান্ড্রোলজিস্ট এবং ইউরোলজিস্ট এবং আপনার সেক্সের ডাক্তার, তার সাথে এই এপিসোডটি শুধুমাত্র এসএসএনই কনফোর্সে। প্রবীরদা নমস্কার, কেমন আছো? নমস্কার, আমি ভালো আছি। আজকে আমরা একটা এপিসোড করব যেখানে মানে আমি তোমার সাথে যেটা বলছিলাম যে আজকের জেনারেশনে না মানে প্রচুর সেক্সুয়াল প্রবলেম যেটা আমরা দেখতে পাই, বা কম বয়সী ছেলে মেয়ে হোক বা বেশি বয়সী 30 ঊর্ধ্ব মানুষের মধ্যেও, পুরুষ এবং মহিলা উভয়, এবং 40 ঊর্ধ্ব মানুষ হোক, 50 ঊর্ধ্ব বা কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেও, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রচুর আমি নিজে জানতে পারি চারপাশে সার্কেলের লোকজনের মধ্যে প্রচুর প্রবলেম, সে ছেলে হোক বা মেয়ে হোক, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। তোমার কাছে মোস্টলি ছেলে পেশেন্ট আসে, এটা আমি জানি, পুরুষরাই আসেন। তো আমি যেটা সবচেয়ে ছোট থেকে আমরা না দেওয়ালের পোস্টারে দেখতে দেখতে বড় হয়েছি, স্কুল যখন যেতাম বিভিন্ন মানে বাংলায় লেখা থাকতো ছোট ছোট ইয়ের মধ্যে, যে বিভিন্ন রকম রোগের যে বর্ণনাগুলো দেওয়া থাকতো, সেখান থেকেই আমি শুরু করব যে প্রিম্যাচিউর ইজাকুলেশন যেটাকে আমরা বলছি, সেটা অ্যাকচুয়ালি কি মানে একটা মনের মধ্যে ধরা কিছু যে আমার সত্যি হয়ে যাচ্ছে একজনের আগে, এটা নাকি জেনুইনলি প্রবলেমটা এক্সিস্ট করছে, এবং করলেও সেটার বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটা কি? হ্যাঁ সৌভিক, তুমি যেটা বলেছো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং আমার যা প্র্যাকটিসে আমি যা বলবো, যাদের দেখি তারা ম্যাক্সিমামই আসে ডাক্তারবাবু আমার শীঘ্র পতন হচ্ছে। তারা জানেও না শীঘ্র পতনটা এক্স্যাক্টলি মানে মেডিকেল টার্মসে যেটাকে প্রিম্যাচিউর ইজাকুলেশন বলে, তার ডেফিনেশন কি। সুতরাং যখন আমি জিজ্ঞেস করি আচ্ছা ভাই বলো যে তোমার ইরেকশন কি ফুল স্ট্রং হচ্ছে, না ইরেকশন তোমার ফুল স্ট্রং হচ্ছে না, খুব উইক, আর তোমার কি মনে হচ্ছে তাড়াতাড়ি বীর্যপাতের পরে পেনিসটা একটু শক্ত থাকছে, না আমার হয়ে যাচ্ছে, আমার পেনিসটাও নিতেই যাচ্ছে, আর কতবার তোমার সেক্স করতে গিয়ে হয়েছে, না ডাক্তার আমার তো সেক্স হয়নি, আমার প্রথমে বলে আমার বিয়ে শাদী হয়নি, তারপরে বলবো যে তোমার সেক্স হয়নি, তারপর না আমার স্যার গার্লফ্রেন্ড নেই, তারপর তোমার সেক্স হয়নি, হ্যাঁ হয়েছিল, একবার হয়েছিল। তো সেই ক্ষেত্রে বলতে চাই যে অনেকেই প্রিম্যাচিউর ইজাকুলেশনে না ভেবেই বলেন যে প্রিম্যাচিউর ইজাকুলেশনে ভুগছেন বা শীঘ্র পতনে ভুগছেন। এটা মেইনলি হয় কয়েকটা সমস্যা নিয়ে। মানে বলতে চাই যে কম বয়সী ছেলেরা, আমরা এটা আসবো যখন এইসব যখন আমরা করছি, কারণ এগুলো খুব ডিপ ডিসকাশন, এবং এই নিয়ে আমরা সচরাচর কেউ ডিসকাস করতে পারি না, জায়গা নেই, অ্যাভিনিউ নেই। ছোটবেলায় তো বাবা মা আমাদের কেউ শেখায়নি যে প্রিম্যাচিউর ইজাকুলেশন কি, না আমরা স্কুলের বইতে পড়েছি। ওই যেটুকু তুমি বললে যে ওই ম্যাক্সিমাম ওই
ট্রেনের দরজার ওখানে একটা ছবি, কি শিয়ালদা স্টেশনে, লিঙ্গ শিথিলতা না এগুলো এক্স্যাক্টলি সৌভিক, আমি তোমায় বলতে চাই যে এগুলো আমাদের কম বয়সী জেনারেশন এখনো, এত ইনস্টাগ্রাম রিলস বেরিয়েছে, এত ফেসবুকের শর্টস বেরিয়েছে, যতই হোক এখনো কিন্তু ইম্যাচুরিটি বলতে পারো, বা কিছুটা নলেজের অভাব, অনেক কিছু বেশি নলেজ হয়ে গেছে ইন্টারনেটে গিয়ে, মানে এখন চ্যাট জিপিটিতে গিয়ে এটা আমার কি প্রবলেম হচ্ছে বলতে বলতে যে কোথায় চলে যাচ্ছে, কত কনফিউশন হয়ে যাচ্ছে। এবং অনেকে বলে ডাক্তার আমার শীঘ্র পতন হচ্ছে, আমার কি ক্যান্সার হতে পারে, মানে এরকম মানে ভুলভাল ভ্রান্তি চিন্তা করতে। তুমি একটা ভালো কথা বললে, আমার এটা মনে হয় এখন না ওভার নলেজ হয়ে গেছে, ওভার নলেজ, ফিল্টারিং, কোনো ফিল্টার লাগাবার কোনো উপায় নেই যে আমি কোনটা সঠিক কোনটা কি। সেই জন্যই তুমি যখন আমার বললে পবিত্র যে এই নিয়ে ডিসকাশন করতে চাই, আমার নিশ্চয়ই এটা খুব ভালো জিনিস, কারণ এইসব ইনফরমেশন কিন্তু সত্যি কথা বলতে গিয়ে বাংলা ভাষায় ইউটিউব মাধ্যম বলুন, যে কোনো সোশ্যাল মাধ্যমে কিন্তু তেমন নেই। এবং সত্যি কথা বলতে কি, যখন তুমি এই শীঘ্র পতন বলো কি হস্তমৈথন বলো, এই ওয়ার্ডগুলো যখন আমরা ইউজ করি না, তখন দেখে সবাই হাসাহাসি করে, কথা বলা যায়, হাসাহাসি করে, এবং যখন তারা নিজে ভুগছে তারা ভুগছে কিন্তু সবাইকার সামনে হ্যাঁ হ্যাঁ করে হাসে, তাই না? হ্যাঁ, একটা কুল দেখে, ভেতরে কিন্তু তারা নিজেরাই ভুগছে। তো এই ক্ষেত্রে বলতে চাই, আমার কাছে অনেকে এসেছিল বাচ্চা, কম বয়সী ছেলে, যে বলছে ডাক্তারবাবু আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, শীঘ্র পতন হয়েছে। এটা কিন্তু আমি বলবো আমার প্র্যাকটিসে বলতে পারো যে মোস্ট কমন চিফ কমপ্লেন্ট, ঠিক আছে, তারা এই নিয়ে আসে। এবং ম্যাক্সিমাম পেশেন্ট বলো, পেশেন্ট আমি বলবো না, এরা না ইটস মোস্টলি পারফরমেন্স অ্যাংজাইটিতে ভুগছে, রাইট? তাদের কম বয়সী, এখন তো দেখছি তো কম বয়সী ছেলেরা খুব তাড়াতাড়ি ইন্টারনেটের অ্যাক্সেস চলে এসছে। আমাদের তো ইন্টারনেট অ্যাক্সেস মানে বুঝতে পারছি, আমাদের সময় ইন্টারনেটে মানে একটা ধরো তোমার কি বলে রাস্তার ধারে যেগুলো সাইবার ক্যাফে, ওখানে গিয়ে বসতেই তখন আমরা অর্কুট করতাম, সেই করতেই হয়তো আমাদের ঘন্টায় তখনকার দিনে 20 টাকা চলে যেত, মানে বুঝতে পারছো। আর এখন তো সব ফ্রি। যাই হোক, তাড়াতাড়ি ম্যাস্টারবেশন হ্যাবিটস এবং ম্যাস্টারবেশনটা সে পর্যায়ে চলে যাচ্ছে, বিকামস আ পর্ন অ্যাডিকশন। সেখানে এক্সেসিভ করা, এই যে হয় না যে ঘরে বাথরুমের ভেতর গিয়ে ছেলে চলে গেল, দিয়ে তাড়াতাড়ি করতে হবে, নাহলে মা বলে তাড়াতাড়ি বেরিয়ে যায়, স্কুলে বাস আসবে। মজার গল্প, কিন্তু এটা সত্যি কথা। হ্যাঁ, এই স্কুলের বাস আর তা কি করছিস, তাড়াতাড়ি বেরিয়ে আসতে হচ্ছে। এই সব কিছু না ব্রেনের লুপ চলে আসছে, সব কিছু উই আর ওয়্যার টু দিস জিনিস যে আমাকে তাড়াতাড়ি করতে হবে। এবং আমি দেখেছি মানে বয়স্ক মানে ধরো আইটি প্রফেশনাল, হ্যাঁ, সে ব্যাঙ্গালোরে পড়ে আছে, তার গার্লফ্রেন্ড আছে কলকাতায়, তার অ্যাক্সেস কিছু নেই, আর বাড়ি মানে অফিসে গিয়ে ঝামেলা, কিছু বলতে পারছে না, যা হয় আমাদের বাঙালিদের মধ্যে। নতুন জায়গায় গিয়ে আমার তখন উপায় কি, একমাত্র স্ট্রেস রিলিফ আমার হাতে ওই জিনিসটা, হস্তমৈথন। হস্তমৈথনটা তখন এমন হয়ে গেছে ব্রেনে, তাড়াতাড়ি করে স্ট্রেস রিলিফ। এই তাড়াতাড়ি স্ট্রেস রিলিফ করতে গিয়ে লোকে প্রিম্যাচিউর ইজাকুলেশনের সিমটমসে ভুগছে। যখন সে গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছে, তখন সে আর মানে ওই জিনিসটা, গার্লফ্রেন্ডকে আমার সুখ দিতে হবে, তাকে অর্গাজম আমাকে নিয়ে আসতে হবে, আমার অর্গাজম হয়ে গেলেই যে সব কিছু। এই একটা আমি তোমাকে সবিকাটা বলতে চাই যে একটা অ্যামাজন প্রাইম না আমি কোথায় দেখেছিলাম, হয়তো নেটফ্লিক্সে একটা এসেছিল লাস্ট স্টোরি, ঠিক আছে? ওখানে দেখবে, ওখানে মেল যে হিরো ছিল, এই হিরো ছিল হচ্ছে কি তোমার বলো না, কিয়ারা আদভানি ছিল তোমার হিরোইন। হ্যাঁ, আমি হিরোর নামটা ভুলে যাচ্ছি, ভিকি কৌশল। কি হচ্ছে এক্স্যাক্টলি, কি হচ্ছে, ভিকি কৌশল খুব তাড়াতাড়ি সেক্স করে দিয়ে খুশি, মানে আমি তো হিরো। কিন্তু সে বুঝতে পারছে না যে তা কিয়ারা আদভানিকে সে কিছুতেই সেই স্যাটিসফ্যাকশন দিতে পারছে না, এবং কি দিনের পর দিন ব্যাপারটা চলছে। তার মানে কি, তার মাথায় ওয়্যার্ড হয়ে গেছে আমি তাড়াতাড়ি, আমাকে এক হচ্ছে পুরুষ মানুষের জন্য সেক্স ইজ আ ভ্যাজাইনাল ইন্টারকোর্স, ঠিক আছে? সেইটা যে সঠিক নয়, তার আগে একটা প্রি সেক্স রিচুয়াল আছে, ফোর প্লে আছে, ইন্ট্রা প্লে আছে, আর সেক্স হয়ে যাওয়ার পরে পোস্ট প্লে আছে, সেটাই তো আমরা জানি না। এই যে কম বয়সী ছেলেরা ওই যে একটা দুটো প্যাম্পলেট, এই যে আমরা ভিডিওতে যেগুলো দেখছি, ভিডিওতে কি বেসিক্যালি ইটস আ ভার্চুয়াল রিয়ালিটি, সত্যি কথা বলতে কি এটা কারোর পক্ষেই সম্ভব না। সুতরাং এই দেখতে উই আর গেটিং ওয়্যার টু দিস যে আমার পার্টনারকে আমার স্যাটিসফাই করতে হবে, সেটাই আমার হচ্ছে না, সুতরাং আমার তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। সো দে আর সাফারিং ফ্রম পারফরমেন্স অ্যাংজাইটি, টু দে আর সাফারিং ফ্রম ইরেকটাইল ডিসফাংশন, ইরেকশনের প্রবলেম, অ্যান্ড ভেরি রেয়ারলি এটা আমি দেখি যাদের ধরো ফোরস্কিন, এগুলো নিয়ে অনেক কিছু টার্মস আছে, টাইট ফাইমোসিস, অনেকেই আমি দেখি আজকালকার দিনে রবি যে সে এসছে আমার কাছে
যখন তার গার্লফ্রেন্ড সেক্স করতে গিয়ে বলেছে ও মা তোমার তো এটা খোলেই না, তখন আমার মনে হয়েছে যে আমার তো ফোর্স কিন্তু টাইট হয়ে বসে আছে। সেইখান থেকে হচ্ছে তার অপারেশন হয়ে গেল, তার সার্কামসিশন হয়ে গেল, কিন্তু সে তখন প্রিম্যাচুর ইজাকুলেশন ভুগছে, কারণ সেখানে স্মেগমা সবসময় জমা হচ্ছে। কি হচ্ছে, একটা নাইট ফলস হয়, একটা সিক্রিশন হয়, জমা হতে হতে গ্লান্স পেনিস মানে আমাদের সফট পেনিসের যে সফট পার্টটা এত সেন্সিটিভ হয়ে যায়, যখন গার্লফ্রেন্ড টাচ করছে, ভুলে যাও তোমার ব্লো জবের তো কথা ভুলেই যাও, টাচ করলে সে এতটাই হাইপার সেন্সিটিভ হয়ে আছে, সেখান থেকে ওর ইজাকুলেট হয়ে যাচ্ছে সেই মুহূর্তে ইজাকুলেট হয়ে, তাহলে বুঝতে পারছো তুমি ফোর প্লে শুরু হবে তখনই গল্প শেষ। এইখান থেকে সে ফ্রাস্ট্রেশন বলো, ডিপ্রেশন বলো, মানে এটা কি মানে মানুষে জানেই না আমার প্রবলেমটা আসলে কি, তাই না? আমি তোমার কথা থেকে একটা প্রশ্নে আসবো, খুব ইম্পর্টেন্ট, আমার মাথায় ছিল না এই জিনিসটা, আমার হঠাৎ করে একটা জিনিস মাথায় এলো এখান থেকে, মানে তুমি বললে এই পেনিসের উপরের অংশের এই খোলাটা, এটাও তো একটা প্রবলেম, রাইট? মানে এটাও একটা প্রবলেম, এবং ওকে, তো এইটা কি অনেক মানুষের হয়, মানে তুমি ফেস করো এই জিনিসটা? ইটস ভেরি কমন। দেখো রিলিজিয়াসলি সার্কামসিশন যেটা হয়ে গেছে, যাদের হয়ে গেছে ছোটবেলায়, অবভিয়াসলি রিলিজিয়াস সার্কামসিশন, তাদের বাদ দিয়ে ম্যাক্সিমাম লোকেরই তো ফোরস্কিন আর ইনট্যাক্ট। আমি রিলিজিয়ন ব্যাপারে আসছি না, আমি যারা বলছি যাদের ফোরস্কিন ইনট্যাক্ট, এই সাধারণ ব্যাপার নিয়ে আমরা চলি, তারা কি হচ্ছে, তা এখন ব্যাপারটা কি হচ্ছে, অনেক আমি পেশেন্টদের বলি আচ্ছা আপনার এই প্রবলেমটা হচ্ছে, আপনি তো সকালে উঠে দাঁত মাজেন, এটাও তো উচিত, সারাদিন আপনি খাওয়া দাওয়া করে যে রাত্রিবেলা শুধু আছেন দাঁত মাজেন, মানে হ্যাঁ ডাক্তার দুবারই দাঁত, আমি দিনে দুবার দাঁত মাজি, তাহলে একটা ছোট্ট 2 সেকেন্ডে বা 1 মিনিটের ব্যাপার, আপনি ফোরস্কিনটা টানলেন, আপনি জাস্ট জল দিয়ে নর্মাল জল দিয়ে ক্লিন করলাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম যে আমার নাইট ফলস, সব কম বয়সী ছেলেরই কিন্তু নাইট ফলস হয়, এটা ডাজন্ট ম্যাটার, সবসময় যে আমার প্যান্টে দাগ হয়ে যাবে তা না, দেয়ার উইল বি সাম সিক্রিশন যাকে আমরা স্মেগমা বলি, হোয়াইট মানে টুথপেস্ট মতন, এবং সেইটা যদি আমি সকালবেলা না ধুয়ে থাকি তাহলে সেইগুলোই কিন্তু আমি যখন ফোরস্কিনটাকে টানবো ভেতর দিকে একটা লেয়ার হয়ে যায়, একটা পলিমাটি হয়ে যায়, এবং সেটা থাকতে থাকতে এটা ইনফেকশন মতন হয়ে যায়। সাদা অনেকে আসে ডাক্তারবাবু আমি যখন পেনিসের চামড়া টানছি আমরা ভেতর দিকে একটা কালো কালো স্পট, আমার একটা সাদা সাদা স্পট, আচ্ছা আমার ওখানে না একটা কালো একটা স্পট অনেকদিন ধরে দেখছি মাঝে মাঝে বাড়ছে, সাদা স্পট বাড়ছে, মানে এগুলো কি মেলানোপস্টাইটিস, ইনফেকশন অফ দ্য গ্ল্যান্স পেনিস অ্যান্ড ফোরস্কিন, এবং সেটা হয়েছে কি কারণে, মোস্ট লাইকলি ডায়াবেটিক পেশেন্ট, কারণ অনেক পেশেন্ট আমি পাই, মানে এইগুলো তোমার সাথে বলতে বলতেই দেখো কত জিনিস মাথায় চলে এসছে, এবং সেগুলো হয়তো আমাদের দর্শক বন্ধুর জন্য খুব দরকার, তারা জানেই না তারা ডায়াবেটিক, তাদের বাবা মা দুজনেই ডায়াবেটিক, নন ডায়াবেটিক্স, অবভিয়াসলি তাহলে ইউ উইল হ্যাভ আ হাই রিস্ক অফ ডেভেলপিং আ টাইপ 2 ডায়াবেটিস, কিন্তু সে এসছে প্রথমে যে কয়েকদিন আগে ভালো সেক্স করতাম, এখন সেক্স করতে গিয়ে আমি যখন ফোরস্কিনটা টানছি তখন ফেটে যাচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, ডাক্তারবাবু আমার সেক্সই করতে পারছি না, তখন দেখি মেলানোপস্টাইটিসে বসে আছে, তখন আমি ব্লাড সুগার চেক করছি তখন 200-300 সুগার হচ্ছে, জানেই না সে ডায়াবেটিক, সেরাম যখন একটা হতে পারে তেমনি, মানে তুমি বলছো এই ফোরস্কিনের ব্যাপারটা না করে ডায়াবেটিকের সঙ্গে কানেক্টেড, অবভিয়াসলি ডায়াবেটিক পেশেন্ট যারা আছে, নিউ ফাউন্ড ডায়াবেটিস, প্রথম ডায়াবেটিস ধরা পড়ছে, অফেন কামস উইথ মেলানোপস্টাইটিস, কারণ সেটা দিকে তার বেশি নজর। এমনি তো আমরা দেখো আমরা সত্যি কথা কি কতজন পেনাইল হেলথ নিয়ে আমরা ওকিবহাল, আমরা ওই এই অবধি আমরা সাবান দিয়ে খুশি একদম, কিন্তু বেল্টের নিচে একটা ইম্পর্টেন্ট অর্গান আছে ওটুকু আমরা জানি না, ইউরিন করবার সময় ধরি ইউরিন হয়ে যায় চলে আসি, কখন দরকার হয় আজকালকার ছেলেদের যখন গার্লফ্রেন্ড গিয়ে বকাবকি করে, ও মশাই তোমার এটা কি নোংরা, ও মশাই তোমার, এখনকার লোকে কি বলছে আমরা এখন ফ্রেগনেন্ট কন্ডোম ইউজ করবো, কি দরকার, তোমার বডির তোমার ফ্রেগনেন্স তৈরি করে, ফেরোমোনস তো তোমার বডিতেই আছে, আগেকার দিনে কি আর সেই ওই ফ্রেগনেন্ট কন্ডোম ধূপ লাগালো কন্ডোম নিয়ে ঘুরে বেড়াবে, তা তো না, বিকজ ইফ ইউ ডোন্ট টেক কেয়ার অফ আওয়ার জেনিটালি, আমাদের যে ছেলেদের কথাই বলছি, পুরুষ মানুষদের জাস্ট নর্মাল এরিয়া পিউবিক হেয়ার ট্রিম করে রাখা, নর্মাল প্রত্যেক সকালবেলা দাঁত মাজার সময় এই ফোরস্কিনটা টেনে ধোয়া, যারা সার্কামসাইজ সেদিক থেকে তারা রক্ষা, তাদের এমনি কোনো অসুবিধা তেমন হয় না, কিন্তু যারা আনসার্কামসাইজ যাদের ফোরস্কিন ইনট্যাক্ট আছে তাদের ক্ষেত্রে আমি বলতে চাই এই পেনাইল হেলথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এখান থেকে অনেক রোগ হয়, কম বয়সী ছেলে মেলানোপস্টাইটিস হচ্ছে, তুমি ভাবো, এবার সে বলে ডাক্তারবাবু আমার তো গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কেন যে আমার ইনফেকশন হচ্ছে, আমার সেক্স করছে আর ইনফেকশন হয়ে যাচ্ছে, কি করবো আমি বুঝতে পারছি না, তাহলে কি আমার সেক্স করাই বন্ধ করে দেবো, সাধারণ জিনিস, খুব বিশাল কিছু বড় ব্যাপার না, ডাক্তারবাবু আমাকে ক্যান্সার হয়ে যাবে, আমি শুনেছি পেনাইল ক্যান্সার হয়,
মানে বুঝতে পারলে সমস্যাটা কতটা হচ্ছে এখন সমস্ত রোগী গুগল তুমি গুগল দেখো, গুগলে সব গিয়ে রোগই তুমি ক্যান্সার। সার্চ মারো যে আই হ্যাভ গট আ সাম ডিসচার্জ, সাম past discharge from my foreskin, প্রথমেই বলে দেবে সিএ পেনিস, Cancer. you have a carcinoma গুগল penis। সর্দি কাশি হলে ক্যান্সার বলছে আজকাল। ও কি বলছে, ও তো ভুল নয়, ইটস অ্যালগরিদম। রাইট রাইট। তুমি চেষ্টা করছো জানতে যে আমার কি ক্যান্সার হয়েছে কিনা, এবং সেটাই গুগল তোমার বলছে। তাই এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটাই ও কি বলবে, তুমি যেটা জানতে চাইছো সেটাই বলবে। আজকে আমি চ্যাটজিপিটিকে আমি যদি বলি দেখো না আমার কিছু ভালো হবে, সে তো বলবেই তোমার ভালো হবে, তোমার কেন খারাপ হবে বলবে, তাই না? তো দে আর ট্রেন্ড, ওই মডেলগুলো ওইভাবেই ট্রেন্ড। সুতরাং সেই জন্যই এই যে এই সাধারণ ব্যাপারগুলো আমার প্রথমেই আমার জানা জিনিসগুলো জানা উচিত ছিল, যেটা স্কুল কলেজেও কেউ বলে না, সেটা আমার বাবা মাও কেউ বলে না। কে সত্যি কথা, এখন সেক্স এডুকেশন নিয়ে এখন অনেক বছর ধরে আসবে কিছুই হলো না। যাই হোক হোয়াটএভার। তো এইটা যদি আমাদের এই মিডিয়াম, মানে ধরুন সোশ্যাল মিডিয়ামে ধরো যদি আমরা এই বার্তালাপগুলো করি, অনেকে হয়তো ভাবে ডাক্তারবাবু কি নোংরা কথা বলছে, না অনেক সময় হয়, আমি হয়েছে সেই জন্য বলছি। বাট এই যে ধরো বলছে হস্তমৈথুনে ডাক্তারবাবু এইসব বলছে পাবলিক প্ল্যাটফর্মে, কিন্তু এগুলো জানা উচিত, তাই না? এগুলো এটা খারাপ কি, এটা ভালো কি, এই যে প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, আর্লি ইজাকুলেশন হচ্ছে, এই দুটোর মধ্যে তফাৎ কি ডিলেড ইজাকুলেশন এটা তফাৎ কি, এগুলো কজন জানে? কি ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, এটাই কি আমার ইরেকটাইল ডিসফাংশন, এটা আমার নর্মাল ফাংশন, সেটাই তো লোকে বুঝতে পারে না। আমি তোমাকে একটা কথা বলি, তুমি বললে ফোরস্কিনের না খোলার ব্যাপারটা, আমার মনে হয় অনেক ছেলে এখনো জানে না ওটা খুলতে হয় একটা সার্টেন। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি। আমার কাছে এমনও পেশেন্ট এসছে, সে সেক্সও করছে কিন্তু টেনে করলে যে ব্যথা লাগছে সেইটা করতে পারছি না, এবং সে হি ইজ নট গেটিং দ্য মানে সেক্সুয়াল প্লেজার। এক্স্যাক্টলি, সে সেক্স করছে তো মেকানিক্যাল ভাবে, সে তো জানেই না সেক্স এডুকেশন ব্যাপারে, মানে এটা নিয়ে অনেক কিছু বলার আছে। সুতরাং সবকিছু পাবলিক প্ল্যাটফর্মে বলা যায় না। তোমাকে এটা একটু ভেতরে যাই আমি এই বিষয়টার জন্য, এটা কি প্রথম থেকেই খোলা থাকে না কত টাইমের পর ন্যাচারালি খোলে, ব্যাপারটা কি? আমি যদি এক্স্যাক্টলি, তখন আমরা যখন ছোট বাচ্চারা যখন জন্ম হয় তখন একটা টাইটনেস থাকে, কি আস্তে আস্তে খুলেই যায়। তখন আমরা দেখবে যে অনেক বাচ্চা মারা আসে, ডাক্তারবাবু আমার বাচ্চার ছেলেটার এটা খুলছে না, তখন কি আমরা একটা মলম দিয়ে দিই, কি আমরা বলি একটু সাবান জল দিয়েই করুন, মাসাজ করুন, অনেক সময় খুলে যায়। কিন্তু ওই যে প্রথম থেকে খোলা হয় না, সেখান থেকে কিন্তু অনেক সময় রিং ফর্ম হয়ে যায়, পাইমোসিস। আবার একটা বলতে চাই যে অনেকে জন্মগত দেখবে যে অনেক বাচ্চাদের জন্মগত ফোর্স পেনিসটা আছে, তার উপর ফোরস্কিনে চুঙা হয়ে আছে। তো তার মানে কি ওটা অনেকটা এতটা খুললেই সে খুলতে পারবে, লং লুপ ফোরস্কিন। সেই ক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে ওরা টাইট ফাইমোসিসের দিকে দেখা যায়। আচ্ছা আচ্ছা। সুতরাং ফোরস্কিন টাইটনেস, ফাইমোসিস আর একটা ব্যাপার আসছে। নরমালি এটা কত বছরে খুলে যায়? আমি যদি এভারেজ 4-5 বছর, 8 বছরে হয়ে যায়। আমরা তো বেসিক্যালি 8-10 বছর আগে আমরা বাচ্চাদের সার্কামসিশন করতেই বারণ করি, যদি না খুব টাইট হয়ে যায়। আমি কি বলছি, রিলিজিয়াস গুলো বাদে, রিলিজিয়াস সার্কামসিশন ইজ ডিফারেন্ট ইস্যু, আর এই মেডিকেল ইস্যুস আর ডিফারেন্ট ইস্যুস। আমি তোমার সাথে বসার আগে আমি আমার সার্কেলে ছেলেদের সাথে কথা বলছিলাম যারা আমাদের বয়সী, বলছিলাম যে তোদের কি জানার আছে, তোরা কি প্রবলেম ফেস করিস বা এরকম করে কিছু। তখন এই পার্টিকুলার টপিকটা একজন বলছিল যে তার নর্মালি খুলেছিল, বাট ক্লাস 9-10 এসে, মানে এটা নর্মাল, এটা নর্মাল। সে বলছিল যে আমার প্রথম দিকে, আমি পরে রিয়েলাইজ করেছি এটা একটা প্রবলেম, এবং পরে আমি দেখছি যে আমার ওটা খুলেছে, বাট 9-10 একটু ব্যথা এবার ব্যথা যখন হচ্ছে না, এ এখন প্রথমে বুঝতে পারছে না, এ এখন ইউরিন করতে গিয়ে টানতে বুঝতে পারছে। এবার যখন সে সেক্স করতে যাবে তখন পেনিসটা ইরেক্ট হবে। ইরেক্ট পেনিসে কি টানা যাচ্ছে, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অনেক আমার কাছে পেশেন্টরা আসে, তারা বলে ডাক্তারবাবু আমার ইউরিন করতে কোনো প্রবলেম হয় না, এমনি টানতে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন গার্লফ্রেন্ডের সাথে সেক্স, ভ্যাজাইনাল সেক্স করতে যাচ্ছি, যখন ভ্যাজাইনাল প্রবেশ করছি, তখন অসাধারণ একটা ব্যথা হয়, টানতে পারি না, হঠাৎ নেমে যায়। কারণ সেক্স ইজ আ প্লেজারেবল অ্যাক্ট। সেখানে যদি কোনো মতো আমি ব্যথা পাই, তাহলে আমার অবভিয়াসলি ইরেকশন থাকবে না। বুঝতে পারি, ইরেকটাইল ডিসফাংশন নিয়ে একজন পেশেন্ট এলো এবং তার প্রবলেম দেখা দিল যে তার নিজাগটা সেটা টাইট ফোরস্কিন হতে পারে, টাইটনেস ইন দ্য ফ্রেনুলাম হতে পারে। ফ্রেনুলাম মানে একটা ব্যান্ড থাকে পেনিসের, না মানে সামনে, পেনিসটাকে যদি আমি সামনে করি, অবভিয়াসলি এটাকে আমরা ফ্রন্ট পোর্শন অফ দ্য পেনিস বলি, সেখানে যখন টানবো সেখানে একটা ভি শেপের ব্যান্ড হয়, সেই ব্যান্ডটা যদি খুব টাইট হয় তাহলে এই প্রবলেমগুলো দেখা যায়। আমি এবার প্রিকামের বিষয়টা নিয়ে চলে আসবো। অনেকে না এটা নিয়ে চিন্তিত থাকে, আমিও জানতে চাই অ্যাকচুয়ালি, যে একটা হালকা হোয়াইট ডিসচার্জ, আর একটা হোয়াইট ডিসচার্জ কিন্তু অন্য, ওটাতে আমি আসবো পরে ওই পার্টিকুলার জিনিসটাতে। বাট যখন করছে বা করার সময় একটা হালকা এরকম, মানে যেটা ইজাকুলেট হওয়ার আগে এক্স্যাক্টলি
সেই জিনিসটা আমাকে একজন প্রশ্ন করেছে, আমি যখন বন্ধু মানে গ্রুপে গল্প করছিলাম, যে অনেকের এটাও জানার রয়েছে, বা আমি আমার থেকে ছোট ছেলেদের সাথে কথা বলছিলাম, যে সেইটা কি প্রেগনেন্ট করে কখনো? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং আমার কাছে পেশেন্টরা প্রিকাম, অনেকে প্রিকাম জানে না, অনেকে জানে প্রিকাম কথাটা শুনেছে কিন্তু কি প্রিকাম সেটা জানে না। আপনি একটু এক্সপ্লেন করে দাও তুমি। ম্যাক্সিমাম অনেকে আসে যে ডাক্তারবাবু আমি যখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি তখন আমার প্যান্টটা ভিজে যাচ্ছে, রাত্রিবেলা যখন ফোনে কথা বলছি, বা কোনো মহিলা সামহাউ ট্রামে বাসে উঠছি, একটু স্পর্শ হলো আমার প্যান্টটা ভিজে গেল, ঠিক আছে, কিন্তু কিছু ছিটে ফোটা হলো, দ্যাট ইজ এ প্রিকাম। প্রিকাম হচ্ছে গিয়ে যে অনেক কিছু ব্যাপার আছে। প্রিকাম হচ্ছে গিয়ে ইজাকুলেশনে আগে যে পদার্থটা মানে পিছলে পদার্থ, সাদা সাদা সর্দি সর্দি পদার্থ কিন্তু খুব কম বেরোচ্ছে আমাদের, জলের মতো জলীয়, হ্যাঁ জলীয়, কিন্তু পুরোপুরি একটু সর্দি না, পাতলা সর্দি, প্রথম দিকে সর্দি হলে যেমন হয় নাক থেকে জল পড়ে যেটা। তো আমাদের স্পার্ম বা সিমেন্ট যেটা বেরোচ্ছে, বীর্য, সেটা বেরোচ্ছে আমাদের টেস্টিস থেকে, এবং সেটা গিয়ে এসে প্রস্টেটেও ফ্লুইড আপনার তোমার হয়ে বেরোচ্ছে। কিন্তু প্রিকাম হচ্ছে গিয়ে প্রস্টেট এবং বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডস তার প্রস্টেটের কাছেই আছে, সেখান থেকে একটু পদার্থ তৈরি হয়। সেটা কেন বেরোয়? তার মানে ইটস লাইক আ পাইলট কার। দেখুন একটা মন্ত্রী মশাই যাচ্ছে, তার আগে একটা পুলিশ একটা পাইলট কার নিয়ে যাচ্ছে, কেন? যে ওই ভুলভাল লোকজন ওই ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে পড়ে দেখে সরিয়ে দেবে। ঠিক তেমনই আমি ইউরিন করছি, ইউরিনে তো অনেক ময়লা টয়লা থাকে এবং অ্যাসিডিক ইউরিন হতে পারে অনেক সময়, যদি আমার ধরো জল কম খেলাম, ডিহাইড্রেশন হলো, তাহলে কি আমার মূত্র নালীটা একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট আছে, ইউরিন যাচ্ছে তো পিসাব বেরোচ্ছে, তখন যদি আমি তারপরেই আমার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করতে যাই, তাহলে কি হবে? আমার ওই যে স্পার্মগুলো যখন বেরোবে, স্পার্মের তো একটা ভালো হেলদি এনভায়রনমেন্ট চাই, ওই জায়গাটা তো খুব ভালো দিয়ে যখন আমরা পেনিসের ভেতর দিয়ে মূত্রনালী দিয়ে বেরোচ্ছে, তাহলে ওটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে মরে যাবে, তো বেরোলোই না, ও তো তোমার ভ্যাজাইনা গিয়ে এলোই না, তার আগেই মরে গেল। এই জন্য হেলদি লাইফস্টাইল ইম্পর্টেন্ট। তার মানে কি না, তার মানে কি সেই জায়গাটাকে নেচার কি চাইছে, আগে পাইলট কার দিয়ে ওই জায়গায় পরিষ্কার করে দিই, তাহলে যখন মন্ত্রী মশাইরা আসবে তখন ওরা আরাম ভাবে করে নিয়ে যে জায়গায় যাওয়ার কথা রাষ্ট্রভবনে চলে গেল। কি বললাম বুঝতে পারলে? তাহলে এক হচ্ছে কি পিএইচ এনভায়রনমেন্টটা নর্মালাইজ করে দেওয়া, অ্যাসিডিক পিএইচ বা এনি টক্সিক ম্যাটেরিয়ালস গুলো বের করে দেওয়া। সেকেন্ড হচ্ছে ইটস অলসো অ্যাক্টিং অ্যাজ আ লুব্রিকেন্ট। অনেকে ভাই ডাক্তারবাবু আমি কি লুব্রিকেন্ট ইউজ করবো, কি জেল ইউজ করবো? আরে বাবা, ভগবান তো তোমায় দিয়েইছে একটা লুব্রিকেন্ট, সেটাকে ইউজ করো। তাহলে দিস ইজ অ্যাক্টিং অ্যাজ আ ন্যাচারাল লুব্রিকেন্ট। তার মানে কি হচ্ছে, এইটা কিন্তু আমার ওই যে সেক্সুয়াল সাইকেল, ছেলেদের প্রথমে আমার অ্যারাউজাল হচ্ছে, হ্যাঁ আমি আজ গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো, তারপর আমার এক্সাইটমেন্ট হচ্ছে, গার্লফ্রেন্ডকে দেখে আমার একটা উত্তেজনা হচ্ছে, তারপর আমার ইরেকশন হচ্ছে, তারপরে গিয়ে আমার অর্গাজম হচ্ছে, মানে খুব ভালো ভালো ফিলিং, আরাম লাগছে, খুব মস্তি লাগছে, তারপরে গিয়ে আমার ইজাকুলেশন হচ্ছে। সেই ইজাকুলেশনের আগে, অর্গাজমের আগেই কিন্তু এই সিক্রিশনটা বেরোচ্ছে, তাহলে আগে থেকেই ব্যাপারটা করে। এবার তোমার প্রশ্ন আসছে প্রেগনেন্সি করতে পারে, তাহলে আইডিয়ালি যেটা আমি তোমার সাইন্টিফিক্যালি মানে বললাম, এই গল্প গাছা দিয়ে বললাম, তার মানে উচিত যে ওখানে স্পার্ম না থাকা। কিন্তু কি হচ্ছে, একটা ছেলে দুবার স্ট্রোক করছে, ভেবে রাখো, একবার সেক্স হলো, সে গার্লফ্রেন্ড বললো একবারে কি করে হয়, তুমি আর একবার করো, সে আর একবার করছে। এবার তার তো কয়েকটা মন্ত্রী মশাই বেরিয়ে গেছে, আমারও তো হতে পারে 2-3টে মন্ত্রী মশাই ওখানে পড়ে আছে, আমরা একটু চাটা খেয়ে তারপরে বেরোবো। তাহলে তখন যখন আবার প্রিকামটা বেরোচ্ছে, তাহলে একটা মন্ত্রী মশাইকে নিয়েও বেরোতে পারে। কি বললাম বুঝতে পারলে? তাহলে প্রিকাম ক্যান কজ প্রেগনেন্সি, সেটা হয়তো খুব কম, 13%, 20% সমীক্ষায় বলে, বাট ক্যান কজ প্রেগনেন্সি। এটা নয় যে প্রিকাম বেরোলে, ওই যে অনেকে বলে না আমরা ওই ইন্টারমিডিয়েট থেরাপি, মানে আমরা জাস্ট পেনিসে ঢোকাচ্ছি, একটু প্রিকাম বেরোলো বেরিয়ে চলে আসছি, সেটাও কিন্তু প্রেগনেন্সি হতে পারে, সেটা খুব ইম্পর্টেন্ট। মানে খুব সুন্দর ওয়েদার, আমি একসাথে হাসছিলাম মন্ত্রী যেভাবে এক্সপ্লেন করছিল। না এগুলো আমি দেখেছি, এগুলো যদি আমি খুব সাইন্টিফিক্যালি বলি, হ্যাঁ ওটা পিএইচ আছে, অ্যাসিডিক পিএইচ আছে, স্পার্মটা বেরোবে, আর লোকের মধ্যে ধুর মশাই কি আর শুনবো, আর শুনে লাভ নেই ভাই, অন্য কিছু স্ক্রোল করি, আমার ওই আমিষা প্যাটেলের ছবিটা, পুরোনো কালের ছবিটা দেখি, কিন্তু এইটা যে তার পক্ষেও ভালো হচ্ছে, যে ওই বলে না ডুম স্ক্রোলিং, না এটা তোমার ব্লুম স্ক্রোলিং, এটা তোমাকে ভালোই করছে, সেটা জানার জন্যই এত কিছু শেখানো। তুমি কিছুক্ষণ আগে উত্তর দিলে, আমি 10 বছরের পুরনো বস্তা পচা হয়ে যাবে এখন সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন করবো, ইজ মাস্টারবেশন হেলদি?
আমি উত্তরটা হয়তো পেয়ে গেছি কিছুক্ষণ আগে, স্টিল তুমি একটা ছোট করে আমাকে। আমি যা বললাম, হস্তমৈথুন নাম শুনলেই সবাই হ্যাঁ হ্যাঁ করে হাসবে, কিন্তু সবাই এটা নিয়ে সবার মাথায় প্রশ্ন আছে। এবং খালি ছেলেদের নয়, আমি এটা বলতে চাই মহিলাদেরও একটা পার্টিনেন্ট, এটা কিন্তু একটা কোয়েশ্চেন। কারণ ছেলেরা যখন ম্যাস্টারবেশন করছে, মহিলারা কেন করবে না? মহিলারাও করছে, সত্যি কথা, ইকুয়াল অ্যামাউন্ট অফ মেলস এন্ড ফিমেল সবাই ম্যাস্টারবেশন করে, কিন্তু কেউ বলতে চায় না। হস্তমৈথুন শুনলে মহিলা হস্তমৈথুন করছে তো আরো হাসবে, ইটস আ ট্যাবু সাবজেক্ট। আমি বলতে চাই there is a difference between masturbation and a porn addiction. ওকে, ঠিক আছে, ওটা ওই একটা যে ফেজ, মানে থিন লাইন, এটা কিন্তু প্রত্যেক ছেলে বলো মেয়ে বলো, বিশেষ করে আই এম টকিং অ্যাবাউট মানে ছেলেদের কথাই, কারণ আমি ছেলেদের দেখছি, আমি মহিলাদের দেখছি না। তো ছেলেদের এটা জানাটা খুব দরকার। এখন দেখো, এখন সবাই আমরা এখন, আমি বলবো না, আমাদের যে কম বয়সী যারা ভাইরা আছে তারা এখন দেখছি তো চাকরি ফাকরি অনেক কম, সুতরাং সবাই পড়াশুনো করে কিছু একটা খুঁজতে হবে, চাকরি করতে হবে, সামাও করতে করতে করতে, হ্যাঁ গার্লফ্রেন্ড আছে কিন্তু সবসময় সেক্স হচ্ছে না, আমাকে নিজেকে এস্টাবলিশ হতে হবে। তারপরে এই জিনিস সবাইকার মধ্যে আছে, স্ট্রেসও আছে এবং সময়টাও চলে যায়। আগেকার দিনের মতো ওই 22 বছর হলো, 20 বছর হলো, 16 বছরে মেয়েকে বিয়ে করা তা তো কেউ হয় না। এখন তাকে ব্যাঙ্গালোর যেতে হবে, তাকে ধরো হায়দ্রাবাদ যেতে হবে, 2-3 চাকরি এক জায়গায় ছাড়লো, আর এক জায়গায় গেল, দিয়ে সেটেল হলো, তারপরে বিয়ে করো, তারপরে গার্লফ্রেন্ডকে বলে গার্লফ্রেন্ড চলো আমরা দুজনে মিলে সেক্স করি। ঠিক আছে, তার মানে কি তার সেক্সুয়াল আউটলেট তো হচ্ছে না সেই ক্ষেত্রে। এখন তুমি বলতে পারো আচ্ছা ওই দা সেক্স কতবার করা উচিত, ফর এক্সাম্পল, তার মানেটা তার সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে? সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে কি, আজকে একটা আমি 20 বছরের ছেলে, আমার বডি তো সিক্রিশন হচ্ছে, এবং সেই সিক্রিশনে যদি ন্যাচারাল আউটলেট না করি, তাহলে তো আমার বডির মধ্যেই ওগুলো ওই হয় না, পলিমাটির মতো জমা হয়ে যাবে। এমন অনেকে বলছি আমি, দেখো কাউকে কোনো মেথড অফ অর বলতে পারো অ্যাকশন অর হ্যাবিট কিছু আমি ডাউন করছি না। ইনফ্যাক্ট নো ফ্যাপ যে কালচারটা আমরা পরে ডিসকাস করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এটা আমাদের ভারতবর্ষে বলো, আমাদের পূর্বপুরুষদের মধ্যে ব্রহ্মচর্য ব্যাপারটাই এর ওপর আছে, যে আমাদের ফোকাস বাড়ছে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়ছে, আমাদের মানে কি বলতে পারো, আমার সবকিছু দিক দিয়ে আমার হেলথও বাড়ছে, আমি এক্সারসাইজ করছি এবং আমি নো ফ্যাপ কালচার করছি। কিন্তু মনে রাখো, তুমি যখন এই কথাটা বলছো, আমি এখানে একটু তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, তুমি কি অ্যাকচুয়ালি বিশ্বাস করো ব্রহ্মচর্য বা মানে আমাদের সেলিবেসি ব্যাপারটা অ্যাকচুয়ালি তোমার হেলথকে? হ্যাঁ, অফকোর্স সেলিবেসি আমি মানি সব সময়, কিন্তু আবার এটা খুব ইম্পর্টেন্ট, সেলিবেসি করলে একটা জিনিস, নো ফ্যাপ অ্যান্ড সেলিবেসি কমপ্লিট ডিফারেন্ট জিনিস আমার মনে হয়। হ্যাঁ, সেলিবেসি নো ফ্যাপ টোটালি ডিফারেন্ট ব্যাপার। নো ফ্যাপ মানে আমি কোনো মতেই আমি মাস্টারবেট করব না, কোনো মতেই করব না, আর একটা মাথায়ও আনবো না, আবার লাইফস্টাইলই চেঞ্জ হবে। হ্যাঁ, এবার আমার সিক্রিশন তো হচ্ছে, এটা নয় যে আমার কেউ টেস্টিস দুটো কেটে বাদ দিয়ে দিচ্ছে, সিক্রিশন তো হচ্ছে। এবার আমি নো ফ্যাপ করছি, কিন্তু আমার যদি নাইট ফল হয়, আই টেক ইট ফর গ্রান্টেড, কারণ দিস ইজ মাই নেচারস ওয়ে অফ এলিমিনেটিং মাই সিক্রিশনস। তাহলে কি আমার বডি আবার নতুন সিক্রিট করবে? এবার ধরো আমি সেটাও করছি না, তাহলে আমার যে সিক্রিশন গুলো ওই প্রস্টেট গ্ল্যান্ডে গিয়ে পলিমাটির মতো জমা হয়ে যাবে। 25 বছর 30 বছর পেশেন্ট আমি পেয়েছি, জানো, সে বলছে ডাক্তারবাবু আমার অন্ডকোষে না সবসময় ব্যথা, এবং অন্ডকোষে মানে টেস্টিস এবং পায়খানার দ্বার, ওর মধ্যে যে জায়গাটা, জাস্ট চিন্তা করো, টেস্টিস এন্ড পায়খানার দ্বার, ওই জায়গাটার অসহ্য জ্বালা যন্ত্রণা, আমি সব রকম ওষুধ খেয়েছি, বাইক চালালে তো আমার খুব কষ্ট হচ্ছে, এবং সামহাও যদি ইজাকুলেট হয়ও এত তীব্র ব্যথা যে আমার এখন ইজাকুলেট করতেই ভয় লাগছে। তাহলে এটা একটা হয়ে যাচ্ছে ক্রনিক প্রস্টেটাইটিস। তখন যে প্রশ্ন করতে 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 তখন ওর মাথা থেকে বের হয়েছে, হ্যাঁ ডাক্তারবাবু আমি কিন্তু উত্তেজনা আসতো, কিন্তু উত্তেজনাটাকে আমি চেপে দিতাম, আচ্ছা আমি ইজাকুলেট করতাম না। এই করতে 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 তার ক্রনিক প্রস্টেটাইটিস হয়ে গেছে। বুঝতে পারলে তো কি প্রবলেম? আমি এটা কোথাও দেখেছিলাম যে নো ফ্যাপ লিডস টু প্রোস্টেট ক্যান্সার, তুমি কি সেই দিকে যাচ্ছ? দেখো এইটা একটা খুব হাইপার স্টেটমেন্ট বলতে পারো, নো ফ্যাপ লিডস টু প্রোস্টেট ক্যান্সার, সেটা একটা হাইপার স্টেটমেন্ট। কারণ তুমি বলতে পারো যে উল্টো কথাটা সত্যি কথা, যে প্রোস্টেট ক্যান্সার ক্যান বি প্রিভেন্টেড যদি আমি রেগুলারলি ম্যাস্টারবেট করি। সেটা কিন্তু সমীক্ষা, ইটস প্রুভেন, এবং তুমি দেখবে অনেকগুলো, তোমার গুগলে দেখবে, গুগল স্কলারে অনেকগুলো আর্টিকেলস আছে, রিসার্চ আর্টিকেল, সায়েন্টিফিক বেস স্টাডিজ। মানে মাস্টারবেশন প্রোস্টেট ক্যান্সার থেকে বাঁচিয়ে দিতে পারে তোমাকে? না, কথাটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার ক্যান বি প্রিভেন্টেড, ইনসিডেন্স ক্যান বি ব্রট ডাউন বাই
নর্মাল ম্যাস্টারবেশন, নর্মাল, এটা নট রেগুলার ম্যাস্টারবেশন। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমি ম্যাস্টারবেট করলাম না বলে প্রস্টেট ক্যান্সার হবে, সেটা না। এটা হয় না যে মানে একটা কথা মানে তার উল্টোটা হবে, তার কিছু না। কিন্তু যদি ম্যাস্টারবেট বা এনি ফর্ম অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে বিরত থাকি এবং আমি নাইট ফলসও হচ্ছে না সেটাও আমি দেখি, তাহলে কিন্তু ইট ক্যান, সব ক্ষেত্রে বলছি না, ইট ক্যান লিড টু প্রস্টেটিক ইনফ্ল্যামেশন। আর সেটাই কারণ হচ্ছে ক্রনিক প্রস্টেটাইটিস। আর সেটাই হচ্ছে এই অদ্ভুত অদ্ভুত সব রোগ। আমার পায়খানা পরিষ্কার হচ্ছে না, আমার যখনই মেন্টাল টেনশন হচ্ছে, যখনই পরীক্ষা আসছে, ডাক্তারবাবু আমার অসহ্য ব্যথা হচ্ছে। কি ব্যথা, কেন ব্যথা, কত আমি ব্যথার ওষুধ খাবো, তাই না? দিস আর ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন্স। সেখানেই বলতে চাইছি যে যদি বডি আমার তৈরি করে তো নতুন একটা জেনারেশন তৈরি করছে, তাই না? সুতরাং 72 সেটা বলে যে 72 ডেজ মধ্যে একটা নতুন সাইকেল শুরু, নতুন স্পার্মেটোজোয়া চলে আসছে, ফ্রেশ স্পার্মেটোজোয়া চলে আসছে। সুতরাং সেইটার জন্য আমি বলবো যে ওয়ান ফর্ম অফ সেক্সুয়াল আউটলেট ইজ ইম্পর্টেন্ট। সেটা সেক্স হোক, অলওয়েজ নেচার্স ওয়ে ইজ অলওয়েজ সেক্স। আগেকার দিনে আমাদের পূর্বপুরুষে যারা কেভ মানে ওই কেভম্যান হিসেবে ছিল, তারা কি সব বারবার সেক্স করছে। তারা কি কজন শুনেছো, দেখেছো কোনোদিনও যে ছবিতে হস্তমোচন করছে? তা তো না, তারা সেক্স করছে। সে অজন্তা ইলারা হোক, সব জায়গায় দেখো সেক্স করছে। সেটাই আমি বলতে চাই যে দিস ইজ ওয়ে। তো তার মানে কি ম্যাস্টারবেশন খারাপ না, বাট হ্যাজ বিন গিভেন আ ব্যাড নেম বিকজ আমরা ওই থিন লাইনটাই ভুলে গেছি। এখন আমাদের হাতে মোবাইল ফোন আছে, ওই যে 20 টাকা দিয়ে আমরা তো খুব দেখছি না ঘন্টায়, এখন আমাদের বিনা পয়সায় আমরা ইন্টারনেট দেখছি, প্রায় বিনা পয়সায়। তো আমি হাই কোয়ালিটি ভিডিওস দেখছি, ভালো ভালো ওয়েবসাইটে গিয়ে দেখছি। সুতরাং আমরা পর্ন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। যখন এই অ্যাডিকশন চলে আসছে তখন পুরো আমার ব্রেনটাই গন্ডগোল হয়ে যায়, তখন আমার ফোকাসও চলে যাচ্ছে, সব কিছুই চলে যাচ্ছে, কাজের দিকেও মন নেই, ফ্রাস্ট্রেশনে ভুগছি, মেয়েদের দেখলে তো ভয় পাচ্ছি। মানে আমার মনে হয় না এটা কি করে অ্যাকচুয়ালি পর্ন অ্যাডিকশন, মাস্টারবেশনের কথা বলছি না, পর্ন অ্যাডিকশনের কথা বলছি। তুমি যখন কোনো মেয়ের সাথে তারপর যাবে, তোমার মাথা দেখে নিয়েছে সেক্স মানে ওটাই, ভার্চুয়াল রিয়েলিটি। আর এটা ইজ বেসিক্যালি মানে ছেলে এবং মেয়েদের উপর দুজনেরই এফেক্ট করছে। সে মহিলাও কি সে দেখছে না ভিডিও, মহিলাও দেখছে, এবং সে নাইজেরিয়ানকে দেখছে, আর সে বলছে ও মা তোমার এটা এত ছোট কেন? সে পেশেন্ট আমার কাছে আসছে যে ডাক্তারবাবু আমার পেনিসটা বড্ড ছোট, কিছু করে লম্বা করে দিন, বড় করে দিন। বলে কত হয় ইরেক্ট পেনিস সাইজ কত, তুমি দেখেছো ইরেক্ট পেনিস কত মেজার করেছো? আমি আচ্ছা ডাক্তারবাবু আমি নেক্সট বার এসে দেখো। সে আবার দেখে এলো, ডাক্তারবাবু 5 ইঞ্চি হচ্ছে, 5 ইঞ্চি হচ্ছে, এবার 4.5 ইঞ্চি হচ্ছে। এবার তুমি বলছো তোমার পেনিস সাইজ লম্বা করতে চাও, কিভাবে হবে? এটা ন্যাচারাল ওয়েতে না, তোমার বয়স 36 বছর বয়স হয়ে গেছে। গার্লফ্রেন্ড চাইছে কেন? গার্লফ্রেন্ড নাইজেরিয়ান দেখেছে, সে তো ওই হর্স পাওয়ার লাগবে। সুতরাং এই যে ভার্চুয়াল রিয়েলিটি, এটা তো রিয়েলিটি নয়। আমি যেমন একটা রাশিয়ান মহিলাকে দেখে উত্তেজিত হচ্ছি, একদম পুরো স্লিক অ্যান্ড এভরি, একদম পুরোপুরি একদম ফার্স্ট ক্লাস, সেটা তো কোনো এক্সপেক্ট করতে পারবো না, এক্সপেক্ট করতে পারবো না। সুতরাং ওই জিনিসটা কিন্তু খুব প্রবলেম হচ্ছে। এটা আমরা বলছি যেভাবে, কিন্তু দিস ইজ ভেরি কমন। আমরা যেভাবে ফিমেলকে নিয়েও এই মুহূর্তেই কথা বললাম, ফিমেল মাস্টারবেশন নিয়ে এবং মাস্টারবেশন নিয়ে কথা বলছি, আমি তোমাকে মহিলা ওরিয়েন্টেড একটা প্রশ্ন করতে চাইছি। উইমেন আর টেকিং থিংস ইনটু ভ্যাজাইনা ফর প্লেজার, এইটা কতটা হার্মফুল, বা এটা কি আদৌ হার্মফুল? না দেখো, এটা বিকজ ইটস আ সেনসিটিভ, মানে হ্যাঁ ধরো তুমি বলছো সেক্স টয়েসের কথা, রাইট? দেখো দিস ইজ অলসো ফর্ম অফ ম্যাস্টারবেশন, ঠিক আছে? এবার তুমি বলতে পারো যে ইজ দিস এথিক্যাল, বা ইজ মানে এটা কি তুমি পবিত্রা সমর্থন করো মেডিকেলি? না, আমি বলছি মেডিকেলি এটা কিন্তু একটা প্রসিডিওর আছে। ফর এক্সাম্পল অনেক মহিলাদের, যেমন ধরো ছেলেদের পেনিসটা হঠাৎ শক্ত হয়ে নরম হয়ে গেল, আমার হাতে নয়, তেমন আমার মহিলা পার্টনারও যখন আমি পেনিসটা প্রবেশ করতে যাব তখন ভ্যাজাইনাটা স্টিফ হয়ে গেল। আমার যতই শক্ত যতই হার্স পাওয়া মার্কা পেনিস হয়, কিছুতেই ঢুকতে পারছে না। ঢুকতে না পেরে কেউই সেক্সটা উত্তেজনা করতে, তাদেরকে বলে ভ্যাজাইনিসমাস। ওকে, এটা তার মহিলা পার্টনারে কিন্তু নিজের দোষ নয়, এটা হয়ে যাচ্ছে। সুতরাং নট অনলি যে ছেলেদেরই সবসময় দোষ হয়, অনেক ক্ষেত্রে হয় যে আমার সেক্স করতে গিয়ে ডাক্তারবাবু আমার সেক্সটা হয়ে যাচ্ছে, নেতিয়ে পড়ছে, এমনি সময় ঠিক থাকছে, অনেক টেস্ট করলাম, সবই নর্মাল। তখন গিয়ে জিজ্ঞেস করলাম, যখন ঠিক আছে তুমিও তোমার মহিলা পার্টনারকে নিয়ে আসো, তখন গিয়ে বললো না ডাক্তারবাবু আমার তো একটু অসুবিধা হয়, সেই জন্য ওকে আজকাল বলি একটা আঙুল দিয়ে প্রথমে করতে। যখন ও আঙুল দিয়ে করে তখন আমার একটু আরাম হয়। তার মানে কি ও ভ্যাজাইনিসমাসই ভুগছে, ছেলের পেনিসটা ইজ ওকে, ইজ নট হ্যাভিং ইরেকটাইল ডিসফাংশন, সে 10টা জায়গা থেকে ওষুধ খেয়ে এসছে, প্রচুর তেল মালিশ ফালিশ করে এসছে, কিচ্ছু হয়নি, ও তো কোনো প্রবলেমই নয়। তাহলে মহিলাকে এই ক্ষেত্রে নর্মালি
সেটা বলতে পারো একটা সেলফ রিয়েলাইজেশন বা সেলফ নিজেকে বোঝা যে আমি কিভাবে আমাকে রিল্যাক্স করে আমার মেল পার্টনারকে মানে সেক্স করতে সুবিধা করব, সেই জন্য সে সেক্স টয় হোক, সে ফিঙ্গার হয়, অনেক সময় ডায়ালেটার পাওয়া যায়, সেটা দিয়ে ও নিজেকেই সে স্যাটিসফাই করছে। এবং একটা হোক, তখন বলি ছেলেদের যে তুমি যখন সেক্স করছো অ্যাজ আ ফর্ম অফ ফোর প্লে, এইখানেই ফোর প্লেটা ইম্পর্টেন্ট। ফিঙ্গারিং করো, 1 ফিঙ্গার, 2 ফিঙ্গার, 3 ফিঙ্গার। যখন মহিলা বলছে যে না আমার এখন আমি কমফোর্টেবল, তখন ইউ ক্যান ইন্ট্রোডিউস ইয়োর পেনিস। তাহলেই তুমিও ব্যথা পাবে না, তোমার গার্লফ্রেন্ডও ব্যথা পাবে না। সুতরাং এভরিথিং ইজ অফ সায়েন্টিফিক ব্যাকিং। এটা নয় যে হ্যাঁ মহিলা এরকম কেন করবে, ছেলেরা এরকম কেন করবে, কিন্তু এর জন্য যে এত কিছু প্রবলেম হচ্ছে এই নিয়েই আমরা কথা বলি না, সেই জন্যই এত প্রবলেম। আর আমরা কিছু জিনিসকে এখন তো আমরা করে ফেলেছি অলরেডি, সেটাকে আটকে পারবো না যে এটা করো না, কারণ করছে এবং প্রবলেম হচ্ছে, সেটাই হচ্ছে। এবং এত ঘরে ঘরে প্রবলেম হচ্ছে, মানে সবাই কি রুগী তা তো নয়, এবং আমরা সলিউশন নিয়ে কথা বলতে বসেছি। হ্যাঁ এক্স্যাক্টলি। এবার বলতে হবে ডাক্তারবাবু কি নোংরা কথা বলছে, অনেক ভিডিও অনেক পডকাস্টে বলতো, ডেসক্রিপশনে বলে ডাক্তারবাবু কি বাংলা কথা বলছে, নোংরা কথা বলছে, ডাক্তারবাবু বলছে হস্তমৈথুন ভালো জিনিস, আমার ছেলেরা দেখছে কি বাজে জিনিস এটা। দেখো ব্যাপারটা কি হচ্ছে, এটা আসল জিনিসটা তো আমরা কেউ জানছি না। সবকিছুরই ভালো আছে, সবকিছুরই খারাপ আছে, কিন্তু সেটাকে আমাকে নিজেকে ফিল্টার করে নিতে হবে। এটা আমি সোশ্যাল মিডিয়া বা এআই বা গুগল বা এখানে আমি খুঁজে পাবো না, আমাকে জানতে হবে, আমাকে ওয়াকিবহাল হতে হবে। আমি এবার একটা জায়গা আসবো, সেটা হচ্ছে 28 বা 30 বছর বয়স বা 32 বছর অনেক ছেলেদের আমি কথা যখন বলি বা ইয়ে করি, অনেকে না ভাই ইচ্ছেটা চলে যাচ্ছে, ভালো লাগছে না আজকাল সেক্স করতে। এটা কেন হচ্ছে, এটা কি? এবং আমি তার সাথে আরেকটা প্রশ্ন থাকবে, যেটা আমার মনে হয় সামহাউ সেক্সুয়াল ইন্টিমেসি ইজ মোর অফ এ মেন্টাল থিং। অবভিয়াসলি না, এখন ব্যাপারটা হচ্ছে মেল লিবিডো। তোমার প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ মেল লিবিডো। আমি বলছিলাম সেক্সুয়াল সাইকেল, যেটা সেক্সুয়াল সাইকেল মানেই আমার ইরেক্ট হলো, গার্লফ্রেন্ডকে ভেজিনাল পেনিট্রেট করলাম, সেটা নয়। আমার সেক্সুয়াল সাইকেল কি, প্রথমে আমার অ্যারাউজাল হবে, আজকে কি আমি সন্ধ্যেবেলা আমার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করবো, সেই ইচ্ছেটা আমার সারাদিন থাকবে। তারপরে আমি গার্লফ্রেন্ডকে দেখে আমি এক্সাইট হব বা টাচে এক্সাইট হব, তারপরে আমার ইরেকশন হবে। এবার বুঝতে পারছি ইরেকশন যে ইজ নট আ মেকানিক্যাল থিং। আমি চাইলে ওমা বান্টি উঠে যাও, উঠে গেলো, নেমে যাও, নেমে পড়লো, তাহলে আমাকে একটা দড়ি বেঁধে ওপর নিচ করতে হয়, তাই না? সুতরাং করতে গেলে আমাকে এই আগের ফেজগুলোকে অতিক্রম করেই আমাকে ইরেকশনের দিকে আসতে হবে। এবার কি হচ্ছে, এবার ম্যাক্সিমাম তো এখন টেনশনের সব জায়গায়, সবাইকার টেনশন, তোমার আমার সবাইকারই টেনশন আছে, সবাই আমরা প্রতিদিন পারফর্ম করতে পারি না, খুবই স্বাভাবিক। কারণ আমাদের আজকে এটা মাথায় আছে, আজকে আমার একটা পেশেন্টের খারাপ হয়ে গেল, বাড়ির লোক আমার 10 বার ফোন করছে, তাহলে আমি কোনোদিনও পারবো না, কারোর পক্ষেই সম্ভব না। সিমিলারলি সবাইকারই সবসময় একটা মেন্টাল টেনশন থাকে। এবার আমি যদি বলি মশাই সৌভিক তুমি আজকে মেন্টাল টেনশন করো না, আজকে তোমার সেক্স করতে, তুমি কোনোদিন পারবে না। সুতরাং এইটা একটা টেম্পোরারি বলতে পারো, যে একটা মানে লিবিডো ডাউন হওয়া। এছাড়া আমি বলবো রিগার্ডিং পারফরমেন্স অ্যাংজাইটি, আমি এখানে আসছিলাম না, তোমাকে একটা এক্সপিরিয়েন্স বলছি ছোট্ট করে। সেটা হচ্ছে আমি এইটা লক্ষ্য করেছি, খুব কথাবার্তা বলে বা নিজের সাথে লক্ষ্য করেছি, তুমি তোমার নর্মাল সেক্স করছো বা কিছু একটা করছো, মানে আমার কেন আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি সেক্স ইজ আ কমপ্লিট মেন্টাল থিং। তুমি তোমার নর্মাল সেক্স করলে, তোমার গার্লফ্রেন্ড বা তোমার সঙ্গিনী যে রয়েছে সে তোমাকে বললো তুমি তো করতেই পারো না, একদম বাজে, ঠিক আছে, কিছু হলো না, তুমি তারপর থেকে জেনুইন খারাপ সেক্স করতে শুরু করবে। এটা একদম। এবং আমি যেটা ফিল করেছি, তোমাকে প্রথম দিনই কেউ বললো ওয়াও মানে আমার এত ভালো লেগেছে, তোমার না বুকের ছাতি চড়া, এবং তুমি তারপর থেকে ভালো মানে পারফর্ম অ্যাকচুয়ালি করা শুরু করো। ইটস কমপ্লিটলি মেন্টাল থিং, আমার যেটা মনে হয়। একদম। এবং তুমি যেটা বললে না যে তোমার দ্বারা আজকে হলো না, সেকেন্ড কথাটা হচ্ছে আমি দেখেছি বা আমার বন্ধু একজন আছে, সে বলেছে যে সে এত ভালো করেছে, এবার কম্প্যারিজনে চলে এলো। এবার তুমি দূর মশাই যাবো কে ছিল, কিন্তু তোমার মাথাতে কিন্তু এ হয়ে গেল, ও মা পাশের বাড়ির ছেলেটা তো হচ্ছে ভালো, আমার এটা হচ্ছে না, আমাকে আবার করতে হবে। এইখান থেকে দুটো জিনিস আসছে, সে চলে গেল কেমিস্ট কর্নারে, গল্পটা শোনো, গল্পটা মজার। সে গেল কেমিস্ট কাউন্টারে, কেমিস্ট কাউন্টার ধরো অমুক কেমিস্ট কাউন্টার, সে দেখলো আচ্ছা এই ছেলেটা এসছে, একে যদি আমি ভায়াগ্রা 25 দিই তাহলে ওর হবে না, ও আবার পাশের ঘরে যাবে, পাশের কেমিস্ট কাউন্টারে যাবে, তাহলে ওকে আগে থেকে 100 দিয়ে দিই। সে তো ও খদ্দের ছাড়ছে না, তাহলে ও জানে ও আবার আসবে, আবার 100 খেতে আসবে। তাহলে কি সেই ছেলেটার হয়তো কিছু প্রবলেম হয়েছে, পারফরমেন্স অ্যাংজাইটি ছিল, যাকে একটা কথা বলেই তার হয়তো মিটে যেত। হ্যাঁ, তাকে ডেকে নিয়ে ভাই তোমার কোনো প্রবলেম না, এটা হতেই পারে, তুমি এটা ভুলে যাও, তুমি নেক্সট বার একটু
একটু 5 দিন তুমি একটু মেন্টালি তুমি টেনশন রেখো না, এক্সারসাইজ করো, ডেডলিফট করো, চেস্ট প্রেস করো, যেটা তোমার ইচ্ছা। যদি সিনেমা গিয়ে দেখে একটা ভিকি কৌশলের সিনেমা দেখে যা ইচ্ছে করো, তারপরে তুমি করো, হতো না। সে আবার 100 ভাইগ্রাতে কিন্তু অ্যাডিক্টেড হয়ে গেল। সে বুঝলো 100 ভাইগ্রা খেলেই আমার হবে, আমার গার্লফ্রেন্ড খুশি 100 গায়ে, এবং সে না তখন আর প্লিজার মানে অর্গানিক ব্যাপারটার উপর নজর রাখছে না, তাকে তখন পরীক্ষায় পাস করতে হবে। রাইট রাইট। কারণ আমি একটা জিনিস দেখেছি, মানে মেল ইগোতে ওই বিষয়টা, মেল ইগো, ইটস আ মেল ইগো। আমার গার্লফ্রেন্ড, ধরো আমার গার্লফ্রেন্ড বলছে ও মা সৌভিক তো ভালো ছিল, হ্যাঁ তুমি সৌভিক কথা ভাবলে কেন, কি করে জানলে, কিন্তু মাথায় আমার চলে এলো। কিন্তু এই জিনিসটা কিন্তু খুব প্লে করে, এটা আমাদের কম বয়সী ছেলেদের আছে, আমি পেশেন্ট আছে বলে আমি গল্প করছি এই চলে, কিন্তু ইটস আ ভেরি ফ্যাক্ট। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে এই যে আমাদের এই যে কথাবার্তা দ্বারা আমি সেটাই বলতে চাই যে সবাইকে যে ঘরে ঘরে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে সেটা কিন্তু নয়, সেটা সিম্পল। এই যদি ভিডিওটা পডকাস্টটাই শুনে যায় তারপরে সে নিজেই ভাবে, ডাক্তারের কাছে যেতেই হবে না, নিজেই ভাবে না আমার তো এই প্রবলেমগুলোই মশাই হচ্ছে, এরা দুজন যেগুলো বলছে বাতলাবাজি করছে সেগুলো তো আমারই হচ্ছে, সুতরাং এতেই তো অনেকটা কিছু লাভ হয়ে যায়। ওই তুমি যেটা বললে, মানে একটা বয়সের পর তো সার্টেন ওই ক্ল্যারিটি গুলো চলে আসে আমাদের, এই যে আস্তে আস্তে হয়তো যে সাইজ ফাইজ এগুলো মনে হয় না, বাট এখনো 18 থেকে 24 এর মধ্যে না ওর হয়তো সাইজ, আমি বা পর্নে দেখে যেটা হয় যে সাইজ নিয়ে একটা ব্যাপার গুলো চলে আসে, টেনশনে পড়ে যায়। তো অ্যাকচুয়ালি কি সাইজ ম্যাটার করে? মানে এটা আমি অ্যাকচুয়ালি সাইজ তো ম্যাটার করে। দেখো সত্যি কথা, আমি এখন যদি আমি আমার কি ইচ্ছা হবে একটা বড় বাড়ি কিনবো, একটা বড় গাড়ি কিনবো, তাহলে আমার সাইজটা বড়, সবকিছুই সাইজ বড় চাইছি, তাহলে আমার গার্লফ্রেন্ড যদি বড় বড় চায় তাহলে ওর কি দোষ? এখন সেটা বলছি, এখন যদি আমি সবে স্কুল থেকে পাস করে কলেজে ঢুকলাম, আমি যদি এখন ল্যাম্বরগিনি চাই সেটা তো আমার কাছে আনরিয়ালিস্টিক, তাই না? ঠিক তেমন আমার গার্লফ্রেন্ড যদি দেখে থাকে যে তার 60 ইঞ্চি, এবং আমি বলতে চাই এটা অনেকেই এই যে যারা ভিডিও শুট করছে তারা অনেকেই পেনাইল ইমপ্লান্ট নিয়ে করছে, লম্বা লম্বা পেনাইল ইমপ্লান্ট, লম্বা ইনজেকশন দিয়ে করছে, তারা তো ন্যাচারাল ভাবে করছে না। তুমি চাইছো তোমার বয়ফ্রেন্ডের পেনাইল ইমপ্লান্ট বসবে না, তুমি চাইছো তোমার বয়ফ্রেন্ড ইনজেকশন নিয়ে করবে না, তা তুমি এক্সপেক্ট করছো ওদের মতো, দ্যাটস ব্যাড। এবার হচ্ছে কি তোমার পার্টনারকে আমি স্যাটিসফাই করতে পারছি কিনা, এবং পার্টনার স্যাটিসফ্যাকশন ইজ নট অনলি ভ্যাজাইনাল পেনিট্রেশন, অনেক রকম পেনিট্রেশন হয়, অনেক রকম সেক্সুয়াল এক্সাইটমেন্ট, ইরোটোজেনিক্স বলতে পারো, যে তোমার অর্গ্যানস আছে মহিলাদের ফিমেল বডিতে, যেখানে তাকে স্টিমুলেট করলেও কিন্তু পার্টনার স্যাটিসফাই হয়। এই যে বলে না মহিলারা স্যাটিসফাই হচ্ছে না, আমার 2 মিনিটে শেষ হয়ে যাচ্ছে, আমার 5 মিনিটে, কিন্তু মহিলারা তখনও স্যাটিসফাই হচ্ছে না, তার মানে কি আমাকে স্যাটিসফাই করার অনেক রকম পদ্ধতি আছে, সেগুলো আমায় জানতে হবে, সেগুলো অবভিয়াসলি আমি পাবলিক প্ল্যাটফর্মে বলতে পারবো না, সুতরাং দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। প্রবীর, আমরা ভায়াগ্রা নিয়ে তুমি উল্লেখ করলে, বিভিন্ন রকম ওষুধ রয়েছে, আমি যাচ্ছি না, টাটাফিল রয়েছে, এই ভায়াগ্রাটা 100 তুমি বললে কেউ নিয়ে নিচ্ছে, এটা কখন নেওয়া উচিত, কোন বয়সে নেওয়াটা কতটা সেফ, কত মার্জিন নেওয়া উচিত, ডাক্তারের পরামর্শ করে নেওয়া উচিত কিনা? তো ডাক্তারের পরামর্শ করে নেওয়া উচিত, কারণ মনে রাখো ভায়াগ্রা জিনিসটা কিন্তু এই ফাইজার কোম্পানি হার্টের মেডিসিন হিসেবে আবিষ্কার হয়েছিল, ঠিক আছে? এবার যাদের রক্ত চলাচল কম বুকে, তাদের জন্য ব্যবহার হয়েছিল, এবং তাদের দেখেছিল যে তারা বারবার ওই ওষুধটা খাচ্ছে কেন, কারণ তাদের পেনিসটা শক্ত হচ্ছে, সেইখান থেকে ভায়াগ্রা উৎপত্তি হয় অ্যাজ আ ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্ট। সুতরাং তুমি মনে রাখো, এইটা বলার অর্থটা কি, যারা ভায়াগ্রাটা ওভার ইউজ করছে, এই যে গার্লফ্রেন্ড বললো তোমার অমুকের বড়, তোমার কেন হচ্ছে না, আমি ওই পাশের দোকানে খুড়োর কাছে গেলাম 100 খেলাম, আর গার্লফ্রেন্ড বললো বাহ এবার তো খুব ভালো করেছো, তাহলে আমি ভালো তোমার সাথে থাকবো, তো পরের দিন কিন্তু আরেকটু টানতে হবে, সে বলে টানতে গেলে আমাকে ওইটাও টানতে হবে, সে 200 গেল, 200 দিয়ে হচ্ছে না, সে আবার 300 গেল, এই করতে করতে কি হচ্ছে, ভায়াগ্রা মানে কি রক্ত ধমনীটাকে, পেনাইল পেনিসে যে আমাদের ব্লাড ফ্লোটা আছে বাড়াচ্ছে, এই করতে করতে কি হলো যে আমার বডিতে সব আর্টারিতেই আমাকে ব্লাডটা যতটুকু যাওয়ার কথা ওইটা বাড়িয়ে দিচ্ছে। আমার না সম্ভব মনে হয় এটা না ডেড সেক্স টাইপের একটা ব্যাপার হয়ে যায়, মানে ডেড সেক্স ইজ ডিফারেন্ট, কিন্তু এটা আমার ফিজিক্যাল ড্যামেজ করছে, আমাকে ফিজিক্যালি আমাকে একটা প্রবলেম করে দিচ্ছে, তখন দেখবো আমার বুকে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং অনেকের মাথা ব্যথা হয়, আই নো, মাথা ব্যথা, ফেশিয়াল ফ্লাশিং, নাক বন্ধ হয়ে যাওয়া, আর নর্মাল সাইড এফেক্টস, ঠিক আছে? হয় না ওষুধ খেলে সাইড এফেক্ট মানে তোমার এফেক্ট হচ্ছে, সেরকম তখন বলে হয়, কিন্তু বুকে ব্যথা হচ্ছে, খেতে খেতে এমন হয়ে সে অ্যাডিক্টেড হয়ে যায়। আমি তো একজন পেশেন্টকে পেয়েছিলাম, সে আর মানে 5টা খায়, 5টা না হলে হয় না, মানে 5টা ভায়াগ্রা খায়, ঠিক আছে, সেক্স করার আগে, তারপরে বলে ডাক্তারবাবু আমার কিছু হচ্ছে না, আমায় বাঁচান।
আমার মশাই তুমি তো নিজেকেই মেরে ফেলেছো আগে, আর আমি আর কি বাঁচাবার, আমি আর কে তোমাকে বাঁচাবার, মানে সে এই পর্যায়ে চলে। সুতরাং ভায়াগ্রা ইজ আ মিসইউজ ড্রাগ, কিন্তু ইজ এ পুয়ারলি মিসআন্ডারস্টুড ড্রাগ। ঠিকঠাক ডাক্তারের পরামর্শে যদি কেউ খায় তাহলে সে ভালো থাকবে। কিন্তু ওই যে ওভার দ্য কাউন্টার ওটিসি হয়ে গেছে এখন, ও আমি আমার পাশের বাড়ির খুড়োর কাছে যাচ্ছি, ও আবার দিচ্ছে, আমিও খাচ্ছি, আমি করছি, এই করতে করতে আমার টলারেন্স লেভেল টু মেডিসিন কিন্তু খুব ইনক্রিজ হয়ে যাচ্ছে। এই যে বললাম হার্টের মেডিসিন, এবার যখন আমি সবাইকে বলি এটা হার্টের মেডিসিন জন্য আবিষ্কার, তখন সে তাই ওই হার্টের কথা শুনলে কিন্তু ভয় পায়, কিন্তু পেনিসের কথা শুনলে কেউ ভয় পায় না। এটাই হচ্ছে মুশকিল, তাই না? মানে লোকজনকে ভয় পাওয়াতে হবে এই জন্য যে তুমি ঠিকঠাক ওষুধটা খাও, তুমি এরকম ভাবে তুমি মিসইউজ করো না। প্লেজারের জন্য তুমি দুমদাম করে র‍্যান্ডম খেয়ে নিও না, একদিনে তো প্লেজার নয়, সে তো তার পার্টনার বলছে আবার প্লেজার দাও, আরেকটু বেশি দাও, আরেকটু, মানে দিল মাঙ্গে মোর হতে 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 বডিটাই গেছে, তাই না? তখন বলে ডাক্তারবাবু আমার বাঁচান, আর তোমার তো দিল মাঙ্গে মোর কনসেপ্টটাই তো ভুল। আমি সেফ সেক্স নিয়ে চলে আসবো, যার মধ্যে এক্স্যাক্টলি সেফ সেক্স ব্যাপারটা কি এবং পিরিয়ডসে অনেক মানুষ সেক্স করেন, সেটা নিয়ে তুমি কমপ্লিট এই বিষয়টা নিয়ে একটু আমাকে বলো। এটা একটা বিশাল বড় ব্যাপার, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু খুব বড় টপিক, সুতরাং খুব তাড়াতাড়ির মধ্যে বলা খুব মুশকিল। প্রথমেই বলতে চাই যে মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় সেক্স করা উচিত কি উচিত না। সত্যি কথা বলতে কি, ভালোর দিকটা আমি বলছি, মেনস্ট্রুয়াল পিরিয়ডে মহিলারা যদি সেক্স করেন তাহলে একটা হচ্ছে যে হ্যাপি হরমোনস বেরোয়, এবং মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় একটা প্রচন্ড ব্যথা হয়, ক্র্যাম্পস হয়, সেই সময় দেখা যাচ্ছে যদি সেক্স করা হয়, ভ্যাজাইনাল স্টিমুলেশন করা হয়, এন্ডোরফিনস রিলিজ করে, তাহলে ব্যথাটা অনেকটাই কম হয়। শুধু মহিলারা কিন্তু সেই অর্থে কিন্তু সেক্সটা বেশি উপভোগ করে, যেটা গেল মহিলাদের ব্যাপার। কিন্তু মুশকিল হচ্ছে কি, একটা মেসি ব্যাপার, ব্লাড আছে চারদিকে, অফকোর্স, কারণ যেহেতু ব্লাড কম্পোনেন্টটা শরীরে বেশি, বাইরেই পদার্থটা বেশি থাকছে, সুতরাং ব্লাড ইনডিউসড ইনফেকশনও কিন্তু এনি ফর্ম অফ সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনটা বেড়ে যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে অবশ্যই সেফ সেক্সের মানে কি, আমি একটা কন্ডোম ব্যবহার করব, যাতে আমার ইনফেকশনটা আমার পার্টনারের কাছে যাবে না, মোস্ট ইম্পর্টেন্ট পার্টনার ইনফেকশনটা আমার কাছে আসবে। সুতরাং আর একটা ব্যাপার, কেউ যদি বলে যে প্রেগনেন্সির সময় ওই মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় প্রেগনেন্সি হয় না, সেক্স করা, ওটা ভুল কথা। দেখা গেছে যে ওই সময়ও কিন্তু প্রেগনেন্সি হতে পারে। সুতরাং দ্যাট ইজ আ মিথ যে আমি ওই অ্যাজ আ ফর্ম অফ বলতে পারো যে কন্ট্রাসেপশন, মানে বাচ্চা হবে না, আমরা কন্ডোম ইউজ করব না, কিন্তু অনেকের আছে, অনেকের মাথায় এটা আছে আমি খালি পিরিয়ডসের সময় সেক্স করব, তাহলে আমাদের বাচ্চা হবে না, কিন্তু আমার কন্ডোমও ইউজ করতে হবে না, আর মহিলাদের কোনো পিলসও খেতে হবে না, কোনো ডায়াফ্রামও ইউজ করতে হবে না, কিন্তু এটা পুরোপুরি ভুল। সুতরাং এইটা হচ্ছে ছোটোর মধ্যে যে পিরিয়ডসের সময় সেক্স করা কি উচিত না, ইটস আ মেসি থিং। কিন্তু যদি অ্যাডিকুয়েট প্রোটেকশন নেওয়া হয়, পার্টনার স্যাটিসফাইড, পার্টনার কনসেন্ট নেওয়া হচ্ছে, she and me both are basically hygienically up to the mark. হ্যাঁ এক্স্যাক্টলি, হাইজিনিক তো আমার মনে হয় বড় বেসিক, আদারওয়াইজ বেসিক হাইজিন আমরা যদি মেইনটেইন করতে পারি, আমরা ভাবি যে শুধু সেক্স থেকে, আই থিংক সেটা কিসিং বা এই ধরনের জিনিসপত্র থেকে এসটিডি মানে হতেই পারে। ইনফ্যাক্ট সেফ সেক্সের ব্যাপারটা হচ্ছে যে খালি ভ্যাজাইনাল সেক্সের সময় যে অনেকে হয়, এটা ভ্যাজাইনাল সেক্সের সময় সে তখন কন্ডোম পড়েছে কিন্তু ব্লো জবের সময় পড়েনি, তাহলে কি আমার এসটিডি হবে না? বাজে বোকামি কথা, ও মশাই তোমার তো সিক্রিশনস তো তখন ওখানে আসছে, তাই না? সুতরাং অনেক পেশেন্ট আমি পাই হ্যাভিং হার্পিস ইনফেকশন, হার্পিস রেবিয়ালিস, সে তো ইনফেক্টেড, একটা হাই রিস্ক ইন্ডিভিজুয়ালের কাছে গেছি, আমি এসকর্ট গার্লের কাছে গেছি, সেখানে আমি মজা হচ্ছে আমার তো কন্ডোম পড়ে গেছে না, আমার তো হবে না, কিন্তু ব্লো জবের সময় তো আমি কিছু করিনি। সুতরাং দিজ আর দ্য ফর্মস যে সেফ সেক্স মানে কি, এবং সেফ সেক্সের সময় কন্ডোম পরাটা উচিত, এবং পার্টনারের কনসেন্ট নিয়ে, প্রপার হাইজিন নিয়ে, এবং যতটা পার্টনার বলে না নো মিনস নো, পার্টনার যদি বলে যে আমার অসুবিধা হচ্ছে বা আমার মনে হচ্ছে আমার অসুবিধা হচ্ছে, আমার পার্টনার কিন্তু আমাকে সেই কনসেন্টটা দিয়েছে যে আমি বেরিয়ে আসতে পারি, ইউ শুড স্টপ ইট देयर। হ্যাঁ, নো মিনস নো, তাই না? মানে জিরো গ্লিচ, একদম বলে না জিরো গ্লিচ, বা মানে এর চেয়ে বেশি আমি করতে চাইছি না, করতে চাইছি না। এটা যেমন মহিলাদের পক্ষেও যেমন ইম্পর্টেন্ট, ছেলের পক্ষে ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে না আমি আর এগোনো উচিত, বাস অফ করে দাও। সো এইগুলো হচ্ছে সব সেফ সেক্সের ইম্পর্টেন্ট, নট অনলি কন্ডোম, প্রপার হাইজিন এবং প্রপার বলতে পারো যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, যেখানে আমি এবং আমার পার্টনার ইন টিউন, সেটা হতেই পারে মাই ফার্স্ট টাইম, ফার্স্ট না, ইটস মেবি আ ফার্স্ট টাইম, মেবি আ ওয়ান নাইট স্ট্যান্ড, কিন্তু ইন সিঙ্ক হয়ে আছে, তাহলে এই প্রবলেমগুলো হয় না। আমার মনে হয় না সেফ সেক্সে তুমি যে ব্যাপারটা বললে, আমার ইটস ভেরি বেসিক থিং, হাইজিন ইজ আ ভেরি বেসিক থিং, ইট শুড বি সেক্স অর যাই হোক, ইটস আ
শুড বি মানে আর একটা ব্যাপার যে আর একটা ইম্পর্টেন্ট একটা আমি উল্লেখ করতে চাই, অনেক জায়গায় হয়েছে এবং অনেক পেশেন্ট আমার কাছে আসছেন এবং তারা প্রথমেই আসতে চান না, এত লজ্জা, মানে বিভিন্ন লজ্জা। এবার যে অনেকে আমার কাছে পেশেন্ট এসেছেন স্পাতে গেছেন, স্পাতে ইজ আ ভেরি কমন ফেনোমেনন, কিন্তু আমি তোমাকে মজার ছলে বলছি, কিন্তু এটা সো কমন। দেখুন স্পাতে কেউ ম্যাসাজ দিতে যায় না, কেউ কাজে অন্য কাজেই যায়। সেখানে গিয়ে সে নিজে মানে এতই বোকা যেটা পকেটে করে কন্ডম নিয়ে যায়নি, ঠিক আছে, সে তার যে মাসিও তার কাছ থেকে কন্ডম নিয়েছে, তার কাছে কোন কোয়ালিটি কন্ডম হয় তার কি মানে আছে। এবার করতে গিয়ে ফেটে গেছে, ফেটে গিয়ে দেয়ার টু থিংস, তোমার ইনফেকশন হতে পারে, মানে আমি যদি ইউজ করি আমার প্রেগনেন্সি আসতে পারে। তার মানে এটা যে সবসময় যে মাসিওর কাছে না, আমার পার্টনারের সাথে আমি করতে পারি, কন্ডম ফেটে যেতে পারে, ভেরি কমন। এটা কন্ডমের কোনো দোষ নেই। আমি তো যখন ছিঁড়ছি তখন কি আমি এক্সপায়ারি ডেট দেখছি? তখন তো উত্তেজনায় ছিঁড়ছি, ঠিক আছে, এবং তার কাছে তো ওরকম কন্ডম অনেকদিন ধরে পড়ে আছে, সেটা তো আমি দেখিনি ওটা এক্সপায়ারি ডেট কত, তাহলে তো মেসেজ পার্লারে গিয়ে কেউ করবেই না। সুতরাং ওইটা হলে এক হতো আমাকে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নিতে হবে, যাতে আমার কোনো HIV ওরিয়েন্টেড কোনো STD আমার হবে না, যাতে চান্সেস হবে না, বলিনি চান্সেস কমে যাবে, এবং তার যদি প্রেগনেন্সি না হয় তাহলে সে একটা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা আইপিল সে ইউজ করবে। এটাও আ পার্ট অফ আ সেফ সেক্স। প্রবীরদা, মানে আমার আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার ছিল, এবং আমি জানি তুমি ওটা বলবে, এটা একটা লং টপিক। মানে আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে আমরা ওষুধ টষুধ না খেয়ে নর্মাল হেলদি লাইফস্টাইলের সাথে সেক্স অনেকটা কানেক্টেড, এবং তুমি আমাকে বলছিলে যে এটা একটা লং ডিসকাশন। তো মানে যদি অ্যাকচুয়ালি এই পডকাস্টটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই জানাবেন, আমরা একটা পার্ট 2টা আনবো, যে আরো প্রচুর বিষয় রয়েছে, মানে যে বিষয়গুলো নিয়ে আরো কথা বলার রয়েছে, আরো অনেক জানার রয়েছে, এবং মানে খাওয়া দাওয়াটা কি করা উচিত, আমরা ফাইবার অ্যাড করবো না কি অ্যাড করবো, প্রচুর জিনিসপত্র রয়েছে। তো তোমার কেমন লাগলো ফার্স্টে? না দেখো সবিক, যখন তুমি আমাকে ফোন করেছিলে এই ব্যাপারে যে প্রবীরদা এই নিয়ে আমি ডিসকাস করতে চাই, তুমি কি করবে, আমি নিশ্চয়ই করবো। যতই হোক এই ডিসকাশনগুলো আমি বলবো যদি আমার দর্শক বন্ধুরা দেখে লাভবান হয়, এর চেয়ে খুশি আমি আর তুমিই হব সবচেয়ে বেশি খুশি, তাই না? তার মানে কি আমরা এই যে বসে এই যে মানে লোকে যদি ভাবে বাতলাবাজি করে গেল, নোংরা কথাই বলে ডাক্তারবাবু, এটা ডাক্তারবাবু নাকি, এ ডাক্তারবাবু না, এ নোংরা কথা বলে, এটা যদি না করে লোকে ভাবলো যে না ডাক্তারবাবু যেটা সৌভিকের সাথে কথা বলেছে সেটা যথাযথ, এবং সেটা থেকে আমরা কিছু শিখলাম, যে আমরা কাউকে ডিসকাস করতে পারতাম না, সেই জিনিসগুলো ডাক্তারবাবুর কাছে শিখলাম, এবং কখন ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত, কখন আমি বুঝবো যে আমার প্রবলেম হতে চলেছে এবং সেটা কোনো প্রবলেমও নয়, সেটাও জানা উচিত, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা যদি দর্শক বন্ধুরা ভাবে, যদি বলে কমেন্ট সেকশনে যদি বলে যে না আমার দ্বিতীয়, তাহলে নেক্সট দিন নিশ্চয়ই করা যাবে, আজকে হয়তো হবে না, শর্ট টার্ম টাইম। এবং অ্যাকচুয়ালি আমি ভীষণভাবে এনজয় করলাম, বিকজ মানে কিছু সময় হয় না আমরা যখন প্রশ্ন করি সেই উত্তরগুলো এতটা মানে বিয়ের টাইপের হয়ে যায় যে পয়েন্টে থাকে না। তো সত্যি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। মানুষ চাইলে আমার সেকেন্ড এপিসোডটা খুব তাড়াতাড়ি। নিশ্চয়ই। থ্যাংক ইউ।